ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো es6 এর মোস্ট কমন অ্যান্ড টপ 10 ফিচারের মধ্যে একটি লেটস অ্যান্ড কনস্ট ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা যারা সি সি প্লাস প্লাস জাভা শিখেছি তারা জানি যে আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে আমাদেরকে ভাবতে হয় সেই ভেরিয়েবলটি কি স্ট্রিংয়ের জন্য হবে নাকি নম্বর নাকি ক্যারেক্টারের জন্য হবে। সেই অনুযায়ী আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, কিন্তু জাভাস্ক্রিপ্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় না এটা কোন ডেটা টাইপের জন্য হবে। আমরা শুধু যখন 2014 সালে আমাদের সাথে es6 ব্যবহার বা আমাদের সাথে পরিচয় করা হয়নি, তখন কিন্তু es5 আমরা শুধু এই var কিওয়ার্ড ব্যবহার করে আমরা যে কোনো ডাটা টাইপের জন্য আমরা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম। বাট 2015 সালে যখন es6 আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন আমাদের সাথে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আরও দুইটি মোস্ট কমন কিওয়ার্ড আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, এই লেট অ্যান্ড কনস্ট এর পার্থক্য কি এবং এর মধ্যে কিভাবে কাজ করে? এটা কি সেই জাভা সি প্লাস প্লাস সি প্রোগ্রামিং এর মতন কি কাজ করবে যে আমাদের স্ট্রিং এর জন্য আলাদাভাবে বলে দিতে হবে এটা লেট এটা কনস্ট নাকি নম্বরের মতন? সেই বিষয়টাই দেখব আমাদের কোড এডিটরের মধ্যে। সো লেটস গেট স্টার্ট। জাভাস্ক্রিপ্টের es5 এবং es6 এর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের বিহেভিয়ার আর তাদের আচরণের মধ্যে, তাছাড়া অন্য কোনো জায়গায় পার্থক্য নেই। তো আমরা দেখি ফার্স্ট es5 এবং es6 এর মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা ফার্স্ট অফ অল আমরা সেই es5 এর ভেরিয়েবল হিসেবে আমরা কোনো একটা কিছু ডিক্লেয়ার করি। আমরা এ ভেরিয়েবল নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং মান দিলাম আমরা 50 বা ভ্যালু দিলাম। আমরা এটাকে যদি এখন একটু লক করি, আমরা এটাকে লক করে টার্মিনাল থেকে এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো 50। এটা স্বাভাবিক একটা বিষয়। লেট এবং কনস্ট এর ক্ষেত্রেও এরকম হবে। আমরা চাইলে এ ভেরিয়েবল নেমকে এ কে আমরা নতুনভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, এর মান পরিবর্তন করতে পারি। তো আমরা এখানে এ নামে আমরা একটা আবার সে একে ডাক দিলাম এবং তার মধ্যে আমরা একটা স্ট্রিং রেখে দিলাম বা নেম রেখে দিলাম। আমরা এখানে রেখে দিলাম তানিম। এবং এখন যদি আমরা একে কল করি, তাহলে এখন আমরা একটা স্ট্রিং বা একটা নেম পাবো। হ্যাঁ, আমরা এখানে তানিম লেখা পাচ্ছি। আমরা চাইলে এই একে আবার কল করে আমরা কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারি। যেরকম আমরা এখানে দিয়ে দিলাম 800। এখন যদি আমরা আবার রান করি, তাহলে এখন আমরা পাবো 800। মানে হচ্ছে আপনি এই যে এ নামে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করলেন, এটাকে আপনি যে কোনো ইচ্ছা যে কোনো সময় নতুন কোনো একটা ভ্যালু দিয়ে আপনি কিন্তু অ্যাসাইন করতে পারবেন। আপনার লাস্ট পজিশনে যেই অ্যাসাইন করবেন, যেই লাস্টে আপনি যেই ভ্যালু দেবেন, সেই ভ্যালুটাই সে কনসোল ডট লক করে আপনাকে দেখাবে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে এই নামে বা আমরা কোনো একটা ভেরিয়েবলকে নতুনভাবে যে কোনো সময় ভ্যালু এক্সচেঞ্জ করতে পারবো। তো এই গেল একটা বিষয়, আমরা যে কোনো সময় আমরা ভ্যালু পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে এখন এখন আমরা দেখব যে লেট এর মধ্যে কিভাবে এই কাজটা করে। তো আমরা দেখি যে এখন আমরা লেটের বিষয়টা দেখি। লেট লেটের ক্ষেত্রেও যদি এখন আমরা রান করি, তাহলে আমরা সেই 15ই দেখতে পাবো। হ্যাঁ, আমরা 50ই দেখতে পাচ্ছি। আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। ওকে। তো আপনি চাইলে সেই ভেরিয়েবলের মতন আপনি এর মান পরিবর্তন করে এখানে নামও লিখতে পারবেন। তাহলে আপনি এখান থেকে সেই নামটিই পাবেন। ঠিক ভেরিয়েবলের মতন বিহেভিয়ার করবে আপনার সাথে। আপনি চাইলে আবার নাম পরিবর্তন করতে পারবেন। তো নাম পরিবর্তন করে আপনি যেকোনো একটা সংখ্যা আপনি দিয়ে দিলেন এবং এটাকে যদি আবার আপনি রান করেন, তাহলে এবার আপনি সংখ্যা পাবেন। কিন্তু আপনি এ নামে ভেরিয়েবলটাকে আবার নতুনভাবে ডিক্লারেশন করতে পারবেন না এবং ডিক্লারেশন করে যদি আপনি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করেন, তাহলে আপনি এরর খাবেন। আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি। ধরুন আপনি নতুনভাবে লেট কিওয়ার্ড দ্বারা এ নামেই নতুন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং আপনি এই এ এর মধ্যে নাম রেখে দিলেন
কোনো একটা স্ট্রিং রেখে দিলেন এবং লিখলেন হ্যালো ওয়ার্ল্ড। মানে আপনি চাচ্ছেন যে এটাকে এখন console ডট লগ করে। কিন্তু যদি আমরা console ডট লগ করি তাহলে আমাদেরকে অবশ্যই এরর দেবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে syntax error. Identifier A has already been declared. আপনি চাইলেও এই কাজটি করতে পারবেন না। আর এইখানেই ভেরিয়েবল এবং let এর মধ্যে পার্থক্য। আপনি যদি কোনো একটি ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করেন, তাহলে ওই ভেরিয়েবলের নামটাকে আপনি নতুনভাবে ডিক্লেয়ার করতে গেলেই আপনি সিনট্যাক্স এরর খাবেন। আর এই জায়গায়ও আমাদের সাথে কনস্ট এর সাথে মিল রয়েছে। আমরা যদি এরকমভাবে কনস্ট ব্যবহার করি, আমরা এই লেট কিওয়ার্ডের জায়গায় যদি আমরা কনস্ট দিই এবং কনস্টকে যদি আমরা আবার এখান থেকে যদি আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিই। এখান থেকে যদি আমরা এটাকে রান করে তাহলে আমরা 15 পেয়েছি। বাট আপনি এই a এর ভ্যালুকে নতুন করে অ্যাসাইন করতে পারবেন না। আমরা নতুন করে অ্যাসাইন করতে যাই তাহলে আমাদের সাথে কি ব্যবহারটা করে তা আমরা একটু দেখার চেষ্টা করি। বলতেছে টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। আপনি এইভাবে কোনো ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারবেন না। আপনি আবার চাইলেও এ নামে এই ভেরিয়েবল নেমটাকে নতুনভাবে আবার ডিক্লারেশন করতে পারবেন না কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। এ এবং এখানে আপনি দিয়ে দিলেন একটি নেম বা একটি স্ট্রিং দিয়ে দিলেন। এখন যদি এই যে আমাদের প্রথমেই কিন্তু এই যে প্রবলেম দেখা যাচ্ছে যে এ এর নিচে বা ভেরিয়েবলের নিচে লাল চিহ্ন দ্বারা। আমরা এখানে একটু দেখি যে আমাদের সাথে এখন কি ব্যবহারটা করে। হ্যাঁ, বলতেছে যে সিনট্যাক্স এরর আইডেন্টিফায়ার এ হ্যাজ অলরেডি বিন ডিক্লারেড। আমরা বুঝতে পেরেছি যে লেট এবং কনস্ট এই দুইটি কিওয়ার্ড দ্বারা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবল নেমকে আমরা পরবর্তীতে অন্যভাবে আমরা ডিক্লারেশন করতে পারবো না। তা কনস্ট্যান্ট বা লেট হয়ে যাবে। এটা ঠিক এইরকম দক্ষিণ কোরিয়ার সেই প্রেসিডেন্ট কিম জং উনের মতন, যিনি অহংকারী একজন পার্সন এবং খুবই রাগান্বিত একজন ব্যক্তি। যে কিনা তার স্টাইলের মতন তাকে হুবাহু কেউ কপি করতে পারবে না। সে যেটা করবে সে নিজেই করবে। অন্য কেউ তাকে কপি করতে পারবে না। ঠিক তার চুলের স্টাইলটি। তার চুলের স্টাইল সে নিজেই দিতে পারবে। অন্য কেউ যদি দেয় তাহলে সে শাস্তি ভোগ করবে। আর কনস্টের মতন কনস্ট এবং লেট এই ক্ষেত্রে ঠিক তার মতনই। যদি লেট এবং কনস্ট ভেরিয়েবল কিওয়ার্ডকে কোনো একটা ভেরিয়েবলের নেইমের সাথে মিল রেখে যদি আমরা ডিক্লারেশন করি, পরবর্তীতে ওই ডিক্লারেশন নেমকে বা ভেরিয়েবল নেমকে আমরা পরবর্তীতে আবার নতুনভাবে ডিক্লারেশন করতে পারবো না। আচ্ছা, এই তো গেল আমাদের বেসিক বিষয়টা কনস্ট এবং লেট কিওয়ার্ডের মধ্যে। এখন আমরা দেখব যে স্কোপের মধ্যে কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এখন হয়তো বা আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্কোপ বিষয়টা কি? স্কোপ নিয়ে আমি পরবর্তীতে বিশদভাবে কথা বলবো। তো এই ভিডিওতে হালকা একটা হিন্টস দিই। স্কোপিং এর মধ্যে ২ টা স্কোপ রয়েছে প্রোগ্রামিং এর মধ্যে। আর তা হচ্ছে ১ নাম্বার গ্লোবাল স্কোপ, আর অন্য একটি নাম হচ্ছে ফাংশন স্কোপ। আর ২ আর ২ নাম্বার হচ্ছে ব্লক স্কোপ। আচ্ছা, আমরা গ্লোবাল স্কোপকে বোঝার চেষ্টা করি। ধরুন আপনাদের নিজেদের একটা ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটের মধ্যে ৪ টি রুম রয়েছে। ৪ টি রুমের ১ম নাম্বার রুমে আপনি থাকেন, ২য় নাম্বার রুমে আপনার বোন, ৩য় নাম্বার রুমে আপনার দাদা-দাদু, ৪র্থ নাম্বার রুমে আপনার বাবা-মা। তো এখন যদি আপনাকে ৩য় নাম্বার রুম থেকে আপনার দাদা-দাদু আপনাকে যদি ডাক দেয়, তাহলে কিন্তু আপনি ১ নাম্বার রুম থেকে আপনি কিন্তু অবশ্যই আপনার দাদা-দাদুর রুমে যেতে পারবেন। ঠিক তেমনিভাবে ২য় নাম্বার রুম থেকে যদি আপনার বোনে ডাক দেয়, তাহলে অবশ্যই আপনি ১ নাম্বার রুম থেকে আপনার বোনের কাছে যেতে পারবেন। এই যে ১ নাম্বার থেকে বা ৪ নাম্বার রুম থেকে আপনাকে কেউ ডাক দিয়ে আপনাকে নিতে আছে, এটাকে বলতে পারেন গ্লোবাল স্কোপ। মানে এই ৪ টি রুমই আপনাদের মধ্যে আওতার মধ্যে রয়েছে। আপনি যেকোনো সময় কাজ করতে পারবেন এই ৪ টি রুমের মধ্যে। এই গেল গ্লোবাল স্কোপ। মানে এই স্কোপের মধ্যে আপনি সব কাজগুলো করতে পারবেন। এখন আসি ব্লক স্কোপের মধ্যে। আচ্ছা, আপনারা এখন ফ্যামিলি ট্যুর হিসেবে কক্সবাজার চলে যাচ্ছেন এবং সেখানে কোনো একটি কোনো একটি হোটেলে উঠলেন। তো এই হোটেলের মধ্যেও ফ্ল্যাটের মধ্যে ৪ টি রুম রয়েছে। কিন্তু আপনারা একটি রুম ভাড়া নিলেন। এই ভাড়াকৃত রুমের মধ্যে আপনাদের ফ্যামিলির সব পার্সন সেখানে উঠেছেন। আপনার দাদা-দাদু, আপনার বোন, আপনার বাবা-মা সবাই এক রুমের মধ্যে এখন বাস করতেছেন।
কিন্তু এখন যদি ৪ নাম্বার রুম থেকে যদি আপনাকে কেউ ডাক দেয়, তাহলে কি আপনি যাবেন? আপনি অবশ্যই যাবেন না। কারণ সেখানে কেউ আপনাকে চেনে না। কেনই বা তারা সেখান থেকে আপনাকে ডাক দেবে? এখন আপনি এই যে ১ নাম্বার রুমের মধ্যে রয়েছেন, এটাই হচ্ছে আপনার লোকাল স্কোপ বা ব্লক স্কোপ। আর অন্যগুলো আপনার কোনো স্কোপের মধ্যে নয়। কিন্তু যখন আপনি বাসার মধ্যে চলে আসবেন, তখন ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এই ৪ টা আপনার মধ্যে গ্লোবাল স্কোপ হয়ে যাবে। চলুন দেখি যে প্রোগ্রামিং এর মধ্যে JavaScript এর মধ্যে কিভাবে স্কোপ লিখতে হয়। হ্যাঁ, আমরা এখন আমরা এখন একটা ফাংশন লিখব। es5 ফার্স্ট অফ অল ব্যবহার করব। দেন আমরা তারপর es6 এর ভেরিয়েবল কিওয়ার্ড গুলো ব্যবহার করব। সো es5 নামে আমরা একটা ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করলাম এবং এই ফাংশনের মধ্যে আমরা একটা ইফ লিখব, এলস স্টেটমেন্ট লিখব এবং এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এ নামে এর মান দিয়ে দিলাম 50 এবং এই ইফ এর মধ্যে থেকে বের হয়ে আমরা ইফ এর বাহিরে আমরা এটাকে লিখে দিলাম বা লক করে দিলাম এ এবং আমরা ফাংশন থেকে বের হয়ে আমরা ফাংশনের বাহিরে আমরা ফাংশনকে কল করলাম। জাস্ট 5। এখন যদি আমরা এটাকে কল করি তাহলে যেটা দেখতে পারবো আমরা 50 দেখতে পারছি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে। আমরা ইফ এর মধ্যে এই যে কার্লি ব্র্যাকেটস এর মধ্যে কিন্তু var a নামে 50 ডিক্লেয়ার করেছি। এটা কিন্তু এই যে ইফ এর লোকাল স্কোপ। কিন্তু আমরা কিন্তু এখান থেকে বাহিরে কিন্তু console.log করতে পেরেছি। আপনি যদি এখন আ অন্য যে কিওয়ার্ড গুলো রয়েছে es6 এর কিওয়ার্ড যেই উম let const ব্যবহার করে যদি এখন যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই এরর খাবেন। আমরা এই ভেরিয়েবলের এখানে যদি আমরা let ব্যবহার করি, যদি আমরা let ব্যবহার করি, তাহলে এখানে সিনট্যাক্স এরর দেখাবে এবং এই let হলো বা let নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে বর্তমানে ব্লক স্কোপের মধ্যে রয়েছে। ইফ এর এই ব্লক স্কোপের মধ্যে রয়েছে। আর আমরা ব্লক স্কোপের বাহিরে আমরা এটাকে কি করেছি? আমরা লক করেছি। এই কারণে যে আমাদেরকে অবশ্যই এখানে সিনট্যাক্স এরর দেখাবে বা এরর এখানে আসবে। হ্যাঁ, এখানে বলতে চাচ্ছে যে রেফারেন্স এরর এ ইজ নট ডিফাইন্ড। বাট আমরা যদি এটাকে এখন console.log করে দিই এইটার ভিতরে, তাহলে আমাদের সাথে ঠিকভাবে ব্যবহার করবে। তো নতুনভাবে আবার এবার ঠিকভাবে এসেছে। ঠিক কনস্ট এর ক্ষেত্রেও সেই একই কাজ করবে। আমরা বুঝতে পেরেছি যে স্কোপের মধ্যেও লেট এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য রয়েছে এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য রয়েছে। লেট এবং কনস্ট এই কিওয়ার্ড দুটি কাজ করে ব্লক স্কোপের মধ্যে এবং ভেরিয়েবল আমাদের es5 যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটা কাজ করে গ্লোবাল স্কোপের মধ্যে।